নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি দেবপ্রিয়া। তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রহস্য রোমাঞ্চতে। আজ শুক্রবারের রাত, আর শুক্রবারের রাত মানেই কিন্তু রহস্য রোমাঞ্চের আরও একটা দুর্দান্ত নতুন ভয়ের এপিসোড নিয়ে আমি দেবপ্রিয়া চলে এসেছি তোমাদের কাছে। তবে আজকে শুরু করার আগেও আবার বলে রাখি সেই একই কথা, যে কোনো রকম কোনো কুসংস্কার অথবা অন্ধবিশ্বাসকে আমরা প্রশ্রয় দিই না। তোমাদের এন্টারটেইন করাটাই আমাদের এই চ্যানেলের প্রাথমিক এবং প্রধান উদ্দেশ্য। সেটা করতে পারলেই আমরা খুশি। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণটাই তোমাদের ব্যক্তিগত। তবে আমাদের চ্যানেলের ঘটনা এবং কাহিনীগুলো শুনলে তোমাদের কিন্তু মনে হতেই পারে শুনতে ঠিক গল্পের মতো হলেও শুধু কি গল্প? তো আর বেশি দেরি না করে আজকের দুর্দান্ত এপিসোড শুরু করা যাক। আজকের কাহিনীর নাম খানাবাড়ি, লিখছেন উমা কর্মকার। ভূতের গল্প পড়া আর খানাবাড়িতে ঘোরা দুটোর মধ্যে যেমন আকাশ পাতালের পার্থক্য, তেমনি আমার আর আমার বন্ধুদের পছন্দের মধ্যেও আকাশ পাতালের পার্থক্য। আমি তিথি। আমার স্বপ্ন আমি একদিন বড় লেখিকা হব, কিন্তু হব বললেই তো আর হওয়া যায় না। বড় লেখিকা হতে গেলে বড় বড় গল্প উপন্যাস লিখতে লাগে, যেগুলোর একটাও তুই লিখতে পারিস না। আবার লেখিকা হবে? বিনয় তার ছেলের সঙ্গে বলে উঠল। হ্যাঁ, শুধু তুই ভূতের বই পড়ে যা, মন দিয়ে পড়, যাতে ভবিষ্যতে বড় ভূত হতে পারিস। বিনয়ের শেষ করার প্রায় সঙ্গে সঙ্গেই বাদল এই কথাটি বলে অট্ট হাসিতে ফেটে পড়ল। তার সঙ্গে যোগ দিল সুমনাও। একমাত্র রিয়াই বলল, তুই এগুলো বাদ দে তো, ওদের কথা কিছু মনে করিস না, তুই তোর মন মতো কাজ করে যা। আমার সব বন্ধুদের মধ্যে এই রিয়াটাই যা আমাকে একটু বোঝে। বাকিরা তো সব আমাকে বিরক্ত করতে পারলেই মজা পায়। তিথি, রিয়া, সুমনা, বিনয় আর বাদল, আমরা হলাম একটা গ্যাং। আমাদেরকে সবাই পঞ্চপাণ্ডব বলে, আর বিনয় বাদল হলো মাস্তুতো ভাই। আমরা এই পাঁচজন সেই প্রথম শ্রেণী থেকে একসাথেই পড়ছি। একই হাই স্কুল, একই কোচিং, একই গানের স্কুল, একই ড্রয়িং স্কুল, আর শেষমেশ একই কলেজ। আমাদের কেউ কখনো আলাদা করতে পারে না। সব সময় চুম্বকের মতো কি দিয়ে যেন আমাদের বন্ধুত্বটা আটকানো। আমাদের বাড়িতেও আমরা এক। তোর বাড়ি, আমার বাড়ি এসব বলে কিছুই নেই, যা আছে সবই আমাদের। আমাদের এই গত মাসেই কলেজের ফাইনাল শেষ হয়ে গেল, আর এখন আমাদের হাতে কোনো কাজও নেই। তাই আমরা এখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে রাত। খুব মজা করছি, যদিও আমার ভূতের বই পড়া হচ্ছে না অনেক দিন। কি করে পড়ব? এত রাত হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে। ওই রাত্রে আর আমার বই নিয়ে বসতে মন চায় না, তাও আবার ভূতের বই। আমার খুব ভয় লাগে, তাও পড়ি ইন্সপিরেশন পাওয়ার জন্য। যাই হোক, আমরা লম্বা 7 দিনের একটা লিস্ট নিয়ে বেরিয়েছি ঘুরতে যাব বলে। আমরা এই 7 দিনে বিশেষ কোনো জায়গায় যাব না, জাস্ট আশেপাশের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেখানেই যাব ঠিক করেছি। আমাদের বাড়ি হাসনাবাদ। তো আমরা ফার্স্টে টাকি দিয়েই ঘোরা শুরু করলাম। আমি আমার এই ট্যুরের প্রত্যেকটা ঘটনা বা অভিজ্ঞতা ডায়েরিতে লিখে রাখবো বলে ঠিক করেছি, আর আমি লেখা শুরুও করে দিয়েছি। এই যে, তো আমাদের ট্যুরের প্রথম দিন আমরা ঠিক করলাম যে সেদিনটা আমরা টাকি গেস্ট হাউসেই কাটাবো, আর পরের দিন সকালবেলা ট্রেন ধরে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে, আর রাত কাটাবো আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে। তারপরের দিন অর্থাৎ 3 দিনের দিন আমরা রওনা দেব পুরুলিয়ার উদ্দেশ্যে। যদিও পুরুলিয়া যাওয়াটা আমাদের প্ল্যানে ছিল না, কিন্তু বিনয় নাকি ওর কোন মামাতো ভাইয়ের কাছে শুনেছে যে পুরুলিয়াতে নাকি একটা নাম করা জমিদার বাড়ি আছে, যেটা এখন খানাবাড়ি বলে বেশ দুর্নাম কামিয়েছে। তাই বিনয়ের বক্তব্য আমরা ওখানেই যাব ঘুরতে। দেখলাম সবাই ওর কথাতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তবুও আমি একটু আপত্তি করলাম, কারণ আগেই বলেছি যে আমি একটু ভীতু প্রকৃতির।
আর তাছাড়া ভূতের বই পড়া আর হানাবাড়িতে রাত কাটানো সম্পূর্ণ আলাদা। কিন্তু বিনয় আমার লেখিকা হওয়ার স্বপ্নের সুযোগ নিয়ে বলে উঠল, দেখ, একবার চিন্তা করে দেখ, গল্প লেখার এর থেকে ভালো সুযোগ আর কিন্তু পাবি না, একেবারে চাক্ষুষ অভিজ্ঞতা। ব্যাস, এই লোভনীয় সুযোগটা আমার ছাড়তে ইচ্ছা হলো না, আর আমি রাজি হয়ে গেলাম ওদের সাথে যাওয়ার জন্য। আমরা আমাদের পরিকল্পনা মতো টাকি গেস্ট হাউসে রাত্রি নিবাসের পরের দিন সকালবেলা ট্রেন ধরে কলকাতার পথে যাত্রা শুরু করি। সেই দিন আমরা সারা দিন কলকাতার বিভিন্ন জায়গা পরিদর্শন করে রাত্রে সুমনার এক দিদির বাড়িতে আশ্রয় নিই। কালকে সকালবেলা আমরা এখান থেকেই ট্রেন ধরে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেব। সুতরাং এখন আমাদের সবার রাতে বিশ্রাম নেওয়ার সময়। রাতে খাওয়াটা খুব ভালোই হয়েছে। সুমনার দিদি মাংসটা খুব ভালো রান্না করে। আমরা সবাই পেট পুড়ে খেয়েও আবদার করেছি কালকের জন্য রেখে দেওয়ার, ট্রেনে উঠে খাবো বলে। যাই হোক, সারাদিন ঘোরাঘুরি করে সবাই এখন খুব ক্লান্ত, আর আমরা 5 জনের মধ্যে আমি, সুমনা আর রিয়া এক ঘরে শুয়েছি, দিদিরা আর এক ঘরে, আর বিনয় বাদলের জন্য আলাদা আর একটা ঘর দেওয়া হয়েছে। আমি দেখলাম সবাই ক্লান্তিতে বিছানায় পড়ার সঙ্গে সঙ্গেই নাক ডাকতে শুরু করে দিয়েছে, তবে আমার কিন্তু ঘুম আসছে না, কি জানি কেন। তার জন্যই তো ডায়েরিটা নিয়ে বসে পড়লাম, যদি লিখতে লিখতে ঘুম চলে আসে। আজকে সারাদিনে একটু লেখার সুযোগ পাইনি, পাবই বা কি করে, সারাদিন তো রাস্তাতেই কেটে গেল। কিছুক্ষণ লেখার পর আমি বুঝতে পারলাম যে আমার ঘুম এভাবে আসবে না, কারণ আমার কিসের জন্য জানি না খুব অস্বস্তি হচ্ছে। তাই ভাবলাম একটু বই পড়ি। আমি মনে করে আমার 100 ভূতের কারবার বইটা সঙ্গে করে এনেছি। ভাগ্যিস নিয়ে এসেছিলাম, না হলে এখন খুব বিপদেই পড়তে হতো। আমাদের যে ঘরটাতে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরের এক পাশে একটা ছোট্ট পড়ার টেবিল আছে, আর তার উপর একটা টেবিল ল্যাম্প। আমি ওটা জ্বালিয়ে ওখানে বসে বই পড়তে শুরু করে দিলাম। এরকমভাবে কিছুক্ষণ পড়ার পর যখন আমার গল্পের বইতে ভূতের আবির্ভাব হয়েছে আর আবহাওয়াটাও যখন একটু ভৌতিক রূপ নিয়েছে, ঠিক সেই সময় আমি আমার পায়ের কাছে কিছু একটা ভেজা ভেজা অনুভব করলাম। নিচের দিকে তাকিয়ে ঘরের আলো আঁধারির জন্য ঠিকমতো কিছু দেখতে পারলাম না, তবে এটা বুঝতে পারলাম আমার ঘরে কোথা থেকে যেন হঠাৎ করে জল ঢুকছে, আর এখন সেই জল আমার কোমর পর্যন্ত উঠে এসেছে। আমার ভীষণ ভয় করতে লাগলো। আমার পাটা যেন কেউ জোর করে মাটির সাথে চেপে রেখেছে, আমি কোনোভাবেই নড়তে পারছি না। এখন সেই জল বেড়ে আমার গলা পর্যন্ত ঠেকলো, আমি চিৎকার করতেও পারছি না। বিছানার দিকে তাকিয়ে দেখলাম ওদিকটা কেমন যেন একটা আবছা অন্ধকারে ঠেকে গেছে, ওদের কাউকেই আর দেখতে পাচ্ছি না। আমার ভয়ে চোখ থেকে জল গড়াতে লাগলো। ইতিমধ্যে জল আমার মাথার উপর উঠে গেছে, আমি সাঁতার জানি না, কোনো ক্রমে খাবি খাচ্ছি। এমন সময় আমি দেখলাম জলের মধ্যে কেমন যেন একটা আবছা নারী মূর্তি সাঁতার কেটে আমার দিকে এগিয়ে আসছে। আমি আর দেখতে পারলাম না, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, শরীর নিথর হয়ে যাচ্ছে। এমন সময় আমি ধরফরিয়ে উঠে বসলাম, দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। তাহলে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? এত জীবন্ত! কিন্তু এ কি, আমি তো টেবিলে বসে বই পড়ছিলাম, বিছানায় কখন আসলাম? টেবিলের দিকে তাকিয়ে দেখলাম বইটা খোলাই রয়েছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না। স্বপ্নটা এতটা জীবন্ত ছিল যে এখনো আমার শ্বাস নিতে গেলে কষ্ট হচ্ছে, যেন আমি সত্যি অনেকক্ষণ জলের নিচে ছিলাম। আমি আর বেশি কিছু ভাবতে পারলাম না। টেবিলের ওপর থেকে জলের বোতলটা নিয়ে এক ঢোক জল খেয়ে আমি শুয়ে পড়লাম। সকালবেলা আমার ঘুম ভাঙলো রিয়াদের ডাকে। ওরা সবাই উঠে রেডি হচ্ছে। এই এক রাতেই আমার চেহারায় কিছু পরিবর্তন দেখা দিয়েছে। চোখের তলায় কালি পড়েছে আর মুখটাও শুকনো লাগছে। এটা দেখেই সুমনা জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে তোর? রাতে ঠিকমতো ঘুম হয়নি? আমি কিছু বলতে যাব, তখন বাদল আমার হয়ে উত্তর দিয়ে দিল,
আরে ও কিছু না, নতুন জায়গা তো, তাই হয়তো ঘুমটুম হয়নি ঠিক মতো। আর তার মধ্যে কালকে এত ঘুরতে হয়েছে, সব মিলিয়ে রেস্ট হয়নি সেরকম, তাই বলেই হয়তো এরকম লাগছে। আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। ওদেরকে আর আমি কাল রাতের স্বপ্নটার কথা জানালাম না, কিন্তু আমার মন থেকে আমি ওটাকে কোনোভাবেই সরাতে পারলাম না। আমার বারবার মনে হতে লাগলো যে ওটা কি আদৌ স্বপ্ন ছিল? না, ওটা কোনো স্বপ্ন ছিল না, ওটা কোনো আসন্ন বিপদের সংকেত ছিল। কিন্তু কিসের বিপদ? কিছুক্ষণ পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের সকাল 10টার ট্রেনটা ধরতে হবে। 5-6 ঘন্টা লাগবে পুরুলিয়া পৌঁছাতে। বিকেলের মধ্যে আমরা পৌঁছে যাব। সেখানে আমাদের একটা হোটেল বুক করা আছে। আমার বাবা সেই হোটেলটা বুক করে দিয়েছেন। উনি আসলে ব্যবসার কাজে অনেকবার পুরুলিয়া এসেছেন তো, তাই উনি আমাদেরকে সেখানে যাওয়ার আর থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের বাড়ি থেকে কিন্তু কেউ জানে না যে আমরা এখানে কেন এসেছি। জানলে হয়তো আর আসতে দিত না। আজ প্রায় 5 দিন পর ডায়েরি লিখছি। অনেক কষ্টে ডায়েরিটা পর্যন্ত পৌঁছাতে পেরেছি। জানি না কখনো কেউ এই ডায়েরিটা পর্যন্ত কি পৌঁছাতে পারবে। তাও আমি এই 5 দিনের গল্পটা লিখে রেখে যেতে চাই। আমি কিন্তু তিথি নই, আমি সুমনা। তিথি মারা গেছে, কি করে আমি জানি না। আর বাকিরাও মারা গেছে, মেরে দেওয়া হয়েছে ওদের। আমার সামনে মেরেছে, আমাকেও মারতে চেয়েছিল, কিন্তু খুঁজে পাইনি। 5 দিন আগে আমরা পুরুলিয়ার চড়িদা গ্রামে যখন পৌঁছাই, তখন রাত প্রায় 8টা বেজে গেছে। যদিও এতক্ষণ লাগার কথা ছিল না, কিন্তু আমাদের ট্রেন মাঝ রাস্তায় সিগন্যাল না পাওয়ার জন্য অনেকক্ষণ আটকে ছিল। তাই স্টেশনে নামলাম যখন, তখনই 7টা বেজে গেছিল। ভাগ্যিস সেখানে আগের থেকেই আমাদের জন্য একটা মোটর ভ্যান অপেক্ষা করছিল হোটেলের পক্ষ থেকে, তাই খুব একটা বিপদে পড়তে হয়নি। যাই হোক, আমরা ওই রাত্রে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সিদ্ধান্ত নিলাম যে কাল সকাল সকালই আমরা ওই হানা বাড়িটা দেখতে বেরিয়ে পড়ব। যদিও পুরুলিয়ার এই গ্রামটাতে এবং তার আশেপাশে দেখার মতো অনেক কিছুই ছিল, তবু বিনয়ের জেদ, সে যে আগে সেটা দিয়েই শুরু করবে। আমরা সবাই সম্মত হয়ে ঘুমাতে চলে গেলাম। সারাদিনের ক্লান্তিতে আমাদের শরীর এতটাই অবসন্ন ছিল যে আমরা পরের দিন সকাল সকাল উঠবো ভেবেও উঠতে পারলাম না। আমাদের যখন ঘুম ভাঙলো তখন সকাল গড়িয়ে দুপুর হয়েছে। বিনয়েরই আগে ঘুম ভেঙেছিল, তার চিৎকারে আমাদেরও ঘুম ভাঙলো। আমরা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে ঠিক করলাম যে আমাদের এক্ষুনি কিছু একটা খেয়ে বেরিয়ে পড়তে হবে, না হলে অন্ধকার নামতে শুরু করলে আমাদের আর কিছুই দেখা হবে না। যেরকম বলা সেরকম কাজ। আমরা হোটেলে খেতে খেতে বিনয় সেই বাড়িটার ঠিকানা হোটেলের ম্যানেজারের কাছ থেকে জোগাড় করে নিল, কিন্তু তিনি আমাদেরকে ওদিকে যেতে বারণ করলেন। ওই বাড়িতে আজ পর্যন্ত নাকি যারাই ঘুরতে গেছে তারাই নাকি আর ফেরেনি। সুতরাং তিনি একরকম আমাদের উপর জোর দিয়েই বললেন ওদিকে না যেতে। এই কথোপকথন শুনে আরও কিছু লোক ওখানে জড়ো হয়ে গিয়েছিলেন। তাদের প্রত্যেকেরই সেই একই কথা, তারা কেউ আমাদেরকে ওখানে যেতে দেবে না। বিনয় তাদেরকে অনেক বুঝিয়েও যখন কোনো সুবিধা করতে পারলো না, তখন আশাহত হয়ে আমাদের কাছে ফিরে এসে আমাদের সব ঘটনাটা জানালো। সেই সময় আমাদের খুব রাগ হয়েছিল। আমাদের প্রত্যেকের মনেই তখন একটাই চিন্তা ছিল যে আমরা কিভাবে সেখানে যাব। যেতে তো আমাদের হবেই, না হলে এত দূর কষ্ট করে আসাটাই বিফল হয়ে যাবে। আসলে ওই বাড়িটা এই হোটেলের 2 কিলোমিটার উত্তরে অবস্থিত একটা জঙ্গলের ভেতরে রয়েছে, সুতরাং সেখানে পায়ে হেঁটে যাওয়া যাবে না। আর আমরা এদেরকে নিয়ে যেতে বললে এরা যাবেও না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এই ভেবে আমরা প্রত্যেকেই ঘরে ফিরে গেলাম। সেদিন আর আমাদের কারোর কোথাও ঘুরতে যাওয়া হলো না। তবে বিনয় আর বাদল সন্ধ্যাবেলা বেরিয়েছিল। আমি, তিথি আর রিয়া ঘরে থাকার সিদ্ধান্ত নিলাম, কারণ আমাদের আগের দিনের ক্লান্ত ভাবটা তখনও কাটেনি। যাই হোক, ওদের দুজনের ফিরতে একটু রাত হয়েছিল, কিন্তু ওরা ফেরার সঙ্গে সঙ্গেই বাদল বলল, প্রবলেম সলভ হয়ে গেছে। আমরা এখন একটা মোটর ভ্যান ঠিক করে আসলাম,
ভ্যানটা আজকে রাত 11টার সময় আমাদের নিতে আসবে। আমাদেরকে শুধু একটু কষ্ট করে রাতে হানাবাড়িতে রাত কাটানোর মতো যা যা জিনিস দরকার সেগুলো জোগাড় করে নিয়ে হোটেল থেকে বেরিয়ে খানিকক্ষণ উত্তরের দিকে হেঁটে যেতে হবে, কারণ সেই ভ্যানওয়ালা এখানকার লোকেদের ভয়তে আমাদের হোটেলের সামনে থেকে তুলতে পারবে না। বাদল প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল। তার শেষ হওয়ার পর আমি, রিয়া আর তিথি প্রায় একসাথেই অবাক হয়ে বলে উঠলাম, এই রাতে আমরা ওই জঙ্গলের মধ্যে যাব, ওই হানাবাড়িতে? এই কথা শোনার সঙ্গে সঙ্গেই বিনয় বলে উঠল, তাতে কি হয়েছে, এখনই তো সুযোগ। এখন যদি আমরা না যেতে পারি তাহলে আর দিনের বেলা ওরা কেউই আমাদের ওদিকে যেতে দেবে না। সুতরাং এসব ভয়টা পেয়ে লাভ নেই। ওসব হানাবাড়িতে ভূত টুত কিছুই নেই, বুঝলি? সবই সব গ্রামবাসীদের বানানো অন্ধবিশ্বাস। দেখবি সকালে যখন ফিরে আসবো তখন আর এসবের ভয়ই থাকবে না। বিনয়ের কথাতে আমরা তিনজন যেন একটু সাহস পেলাম। তারপর ব্যাগ গুছিয়ে রাত্রের অপেক্ষা করতে লাগলাম। এখানকার লোকজন রাত 9টা না বাজতে বাজতেই ঘুমিয়ে পড়ে। সেই সময় রাস্তায় কোনো লোকজন থাকে না, তাই আমাদের হোটেল থেকে বেড়াতে বেশ একটু সুবিধাই হলো। সঠিক সময় মতো বেরিয়ে আমরা পাশের রাস্তা ধরে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর যে আমাদের পৌঁছে দেবে সে আসলো। সে আমাদের নিয়ে যেতে যেতে অনেকবার সাবধান করলো, তবু আমরা তো ঠিক করেই বেরিয়েছিলাম যে আমরা কি করব, সুতরাং আমরা তার কথা আর কান দিলাম না। আমরা ওই ভ্যানে যেতে যেতেই ওই চালকের কাছ থেকেই ওই বাড়ির গল্পটা শুনে নিলাম। আসলে বাড়িটা কোনো জমিদার বাড়ি ছিল না, বাড়িটা ছিল একজন ব্যবসায়ী, যে বাড়িটাকে জমিদারি আদলে বানানো হয়েছিল, তাই এখানকার লোকজন ওটাকে জমিদার বাড়িই বলতো। ওই ব্যবসায়ী তার স্ত্রীর ওপর খুব অত্যাচার করত, এমনকি তাদের দুটি কন্যা সন্তানকেও ছাড়তো না। আসলে ওই লোকটা কন্যা সন্তান পছন্দ করতেন না। পরপর দুবার যখন একইভাবে কন্যা সন্তানের জন্ম দেয় তার স্ত্রী, তখন থেকেই ওই ব্যবসায়ীর অত্যাচারের পরিমাণ বেড়ে যায়। একদিন তার স্ত্রী সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে মারা যান, আর নিজের বাচ্চাগুলোকে আগেই গলা টিপে মেরে দিয়েছিলেন। তারপর থেকেই ওই বাড়ির সবাই একে একে মরতে শুরু করে, বিশেষ করে ছেলেরা, আর যারা তাদের বাঁচাতে চায় তারাও বাঁচে না। গল্পটা শুনে আমি, রিয়া আর তিথি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তাতে কি, আমাদের কথা বা আমাদের বারণ কেই বা শোনে? 8 ঘন্টা পরে আমরা সেই বাড়িটার সামনে এসে উপস্থিত হলাম। ভ্যান চালক আমাদের গেটের অনেকটাই আগে নামিয়ে দিয়েছিল। বাড়িটা একটা জঙ্গলের প্রায় মাঝখানে অবস্থিত। আমরা বাড়িটার মধ্যে প্রবেশ করতেই আমাদের কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সবারই হচ্ছিল, আমার একার না। কিন্তু তিথি যেন কেমন একটা পাল্টে গেল, সে অদ্ভুত রকমভাবে চুপচাপ আর শান্ত হয়ে গেল। রিয়াই প্রথম জিনিসটা খেয়াল করলো, কিন্তু আমরা ভাবলাম ও হয়তো ভয় ওরকম করছে। আমরা ওকে ধরে নিয়ে বাড়িটার ভিতর প্রবেশ করলাম। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই যেন মনে হলো আমরা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। একটা ভয় কাজ করতে লাগলো সবার মধ্যেই। এমনি বাড়িটা বড় বড় পিলারে ঘেরা একটা জমিদার বাড়ির মতোই দেখতে, বিশাল উঁচু তার ছাদ। আমরা বাড়িটা ঘুরে দেখতে লাগলাম এবং আজকের রাতটা কাটানোর মতো একটা ভালো ঘর খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম। দক্ষিণের দিকের একটা ঘর, আর তার ঠিক পাশেই আরও একটা ঘর। আমরা নিজেদের মধ্যে ঘরটা ভাগ করে নিলাম। দক্ষিণের ঘরটা আমরা মেয়েরা নিলাম, আর পাশের ঘরটা ছেলেরা। এত কিছুর মধ্যে তিথির মুখ থেকে কিন্তু কোনো কথা বেরোলো না, সে একদম শান্ত। আমরা তখনও ব্যাপারটা খুব একটা পাত্তা দিলাম না। আমরা যেহেতু রাত্রে খেয়ে এসেছিলাম, তাই খাওয়ার আর কোনো প্রয়োজন পড়ল না। কিন্তু এমন একটা অদ্ভুত ক্লান্তিতে আমরা যেন আচ্ছন্ন হয়ে পড়ছিলাম। আমাদের খুব ঘুম পেতে লাগলো, যেটা হওয়ার কথা না, কারণ আমাদের রাত জাগার অভ্যেস আছে, আর আমরা আজকে সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি। আমরা আর কিছু ভাবতে পারলাম না। ব্যাগের থেকে চাদর বার করে আমরা যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। শব্দটা আসছিল আমাদেরই ঘরের কোণ থেকে, একটা কান্নার শব্দ। আমি মোবাইলের টর্চটা জ্বেলে ঘরের চারপাশে ঘোরাতেই দেখলাম একটা মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুঁজে কাঁদছে।
আমার কেমন যেন একটু সন্দেহ হলো, কারণ আমার মনে হলো মেয়েটাকে আমি চিনি। আমি ঘাড় ঘোরাতেই দেখলাম রিয়া উঠে বসে ভয়ে কাঁপছে, কিন্তু তিথি তিথি বিছানায় নেই। আমার সন্দেহটা এক নিমিষে দূর হয়ে গেল। ওটা আর কেউ নয়, তিথি। তিথি যে ওই রকমভাবে কাঁদছে, আমরা আস্তে আস্তে তিথির কাছে উঠে গিয়ে যেই ওর গায়ে হাত দিলাম, অমনি ওর কান্না থেমে গেল। আমরা খুব ভয় পেয়ে একে অপরের দিকে চোখাচোখি করতে লাগলাম। আবার তিথির দিকে তাকাতেই দেখি, কোথায় তিথি? একটু আগেই যে তিথি এখানে বসে কাঁদছিল, সেই জায়গাটা এখন ফাঁকা, কেউ নেই সেখানে। আমরা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এত তাড়াতাড়ি একটা মেয়ে কোথায় চলে যেতে পারে? সারা ঘরে টর্চ ঘুরিয়েও কাউকে দেখতে না পেয়ে আমরা তিথিকে খোঁজার জন্য বাইরে আসলাম। বাইরে আমাদের জন্য আরও চমক অপেক্ষা করছিল। আমরা দেখলাম তিথি বাদলদের দরজার সামনে দাঁড়িয়ে ওদের দরজায় ধাক্কা দিচ্ছে, আর ওর একটা হাতে একটা কাস্তে। ওটা যে কোথা থেকে পেল আমরা জানি না, একটু আগেও ওর কাছে ওটা দেখিনি। সঙ্গে সঙ্গে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল, মনের ভেতর যেন খারাপ কিছু সংকেত দিতে লাগলো। তারপর আমরা যা দেখলাম সেটা আমরা দুঃস্বপ্নেও দেখতে চাইতাম না। তিথির দরজায় ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই বাদল দরজা খুলল, আর ঠিক সেই সঙ্গেই ওই কাস্তেটা দিয়ে ওর গলায় কোপ দিয়ে ওর মাথাটা আলাদা করে দিল তিথি। মাথাটা ছিটকে এসে আমাদের পায়ের কাছে পড়ল। আমরা দুজনেই ভয়ে চিৎকার করে উঠলাম। আমাদের চিৎকারের সঙ্গে সঙ্গে তিথি আমাদের দিকে ফিরে তাকালো, কিন্তু এটা কে? যে আমাদের সামনে দাঁড়িয়েছিল ওটা কোনোভাবেই তিথি না। সামনের মেয়েটির চোখের মণি বলতে কিচ্ছু ছিল না, পুরো চোখটাই সাদা ছিল, আর দৃষ্টি এমন যেন আমাদের ভেতর পর্যন্ত পড়ে ফেলছে। ইতিমধ্যে বিনয় ঘর থেকে বেরিয়ে আসলো, আর সেও এই দৃশ্য দেখে ভয় জড়সড় হয়ে গেল। আর তখনই তিথিরূপী মেয়েটি তার হাতের কাস্তেটা দিয়ে যেই না বিনয়ের গলাটা কাটবে বলে উদ্যত হলো, ঠিক ওই সময় রিয়া তার হাতের কাছে থাকা একটা আদলা ইট তার দিকে ছুঁড়ে মারল। কিন্তু এতে তিথিরূপী মেয়েটির বিশেষ কিছুই হলো না, শুধু তার হাত থেকে কাস্তেটা মাটিতে পড়ে গেল। সে তখন বিনয়ের দিক থেকে ঘুরে রিয়ার সামনে চলে এলো এক পলকের মধ্যে, আর ওই আদলা ইটটা তুলে সে রিয়াকেই আক্রমণ করলো। সে ততক্ষণ রিয়াকে মারতে থাকলো যতক্ষণ না তার মাথাটা থেতলে তার ঘিলুটা বাইরে বেরিয়ে আসলো। উফ, কি ভয়ানক সেই দৃশ্য! আমার বমি পেয়ে গেল। আর আমি কিছু না বুঝতেই ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলাম। শুধু একবার পেছনের দিকে তাকিয়ে দেখলাম যে বিনয়ের মাথাটাও একইভাবে কেটে মাটিতে পড়ে আছে। তারপর আমি লুকিয়ে থাকতে লাগলাম। সে কোনোভাবে আমাকে বেরোতে দিত না বাড়িটার বাইরে। কি করে বেরোবো? বাড়িটার তো কোনো গেটই আমি এতদিন খুঁজে পাইনি। অনেক কষ্টে আমাদের ওই ঘর পর্যন্ত গিয়ে এই ডায়েরিটা নিতে পেরেছি, কিন্তু সে আজকে আমাকে দেখে নিয়েছে। আমি নিজেকে বাঁচাতে এই বাড়িটি একটা শুকনো কুয়োতে ঝাঁপিয়ে পড়ি। জল না থাকায় আমি নিচে পড়ার সঙ্গে সঙ্গেই আমার পাটা পাথরের সাথে আঘাত লেগে ভেঙে যায়। উফ, কি যন্ত্রণা! আজ 5 দিন ধরে কিচ্ছু খাইনি, না জল না খাবার। ঠিকমতো লিখতেও অসুবিধা হচ্ছে। জানি আমি বাঁচতে পারবো না। সে এখন আমার সামনে বসে আছে, আমার দিকে তাকিয়ে অপেক্ষা করছে আমার লেখা শেষ হওয়ার। হয়তো কেউ কখনোই ডায়েরির এত কথা জানতেও পারবে না, তবু আমি সব জানিয়ে গেলাম। কয়েক বছর পর বাড়িটা সরকার থেকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলে আমরা কয়েকজন ওই বাড়ির একটি শুকনো কুয়োর থেকে 2টি কঙ্কাল এবং এই ডায়েরিটা উদ্ধার করি এবং সেটিকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই তো ছিল আজকের রোমহর্ষক এপিসোড। কেমন লাগলো তোমাদের? কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তোমাদেরও থেকে থাকে এরকমই কোনো অলৌকিক অভিজ্ঞতা, বা তোমাদের সাথেও ঘটে থাকে এরকমই কোনো ভৌতিক বা সুপার ন্যাচারাল ঘটনা, অথবা যদি তোমাদেরও এরকম কোনো ঘটনা জানা থাকে, তাহলে সেই ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারো আমাদের ইমেল আইডি romanchorahosyo@gmail.com-এ। আমি নিজের গলায় সেন্ডারের নাম সহ তা পড়ে শোনাবো আমাদের রহস্য রোমাঞ্চ পরিবারের সকলকে। তবে সেন্ডারের আপত্তি থাকলে নাম গোপন করেই পড়ে শোনানো হবে সেই ঘটনা। আর যদি কেউ কল রেকর্ডিংয়ে ঘটনা শেয়ার করতে ইচ্ছুক থেকে থাকো, সেক্ষেত্রেও আমাদেরকে মেলে তা জানাতে পারো। তারপর আমরাই কন্ট্যাক্ট করে নেব তোমাদের সাথে।
আর আজকের এপিসোডটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না, আর ভিডিওটা শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের সাথে। এবং এরকমই আরও দুর্ধর্ষ ভয়ের নতুন নতুন এপিসোড শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলো না আমাদের চ্যানেলে ভিডিও আসা মাত্রই তার নোটিফিকেশন পেতে। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হব তোমাদের মাঝে আরও একটা অলৌকিক অদ্ভুত এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। শুভরাত্রি।